নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা 24 থেকে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরব। মূলত আজকের প্রশ্নমালাটি বিবিধ প্রশ্নমালা বা টেস্ট পেপার থেকে আমরা সমাধান করব এই কেশবচন্দ্র নাগের ষষ্ঠ শ্রেণীর নবগণিত বইতে। তার আগে এই প্রশ্নমালা বা এই অধ্যায়ের গুরুত্ব বিষয়ে তোমাদের আলোচনা করব। তারপরে আমরা চলে যাব আমাদের প্রশ্নমালার যে 10টি করে প্রশ্ন রয়েছে সেটগুলিতে তার সমাধানে। তো দেখো, আমাদের এই বইয়েতেই উল্লেখ করা রয়েছে এই বিবিধ অনুশীলন বা বিষয়মুখী প্রশ্নাবলী সম্পর্কিত কিছু জরুরি বিজ্ঞপ্তি। কি সেখানে রয়েছে? বলা রয়েছে, বর্তমানে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান গণিতে মেধা অনুসন্ধান পরীক্ষা, গণিতে কৃতিত্ব ও দুর্বলতা পরীক্ষা, রামকৃষ্ণ মিশন প্রমুখ প্রখ্যাত বিদ্যালয়ে ভর্তির নির্বাচনী বিষয়বস্তু পরীক্ষা ও নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করে থাকেন। এই বইয়ের সব বিষয়বস্তু ও অঙ্ক যারা সঠিকভাবে অনুশীলন করেছ তারা অবশ্যই ওই সব পরীক্ষার সব রকম প্রশ্নেরই সঠিক উত্তর দিতে সক্ষম হবে। ওই সব প্রশ্নপত্র লক্ষ্য করলে দেখা যায় এই পুস্তকের বহু অঙ্কই ওই সব পরীক্ষায় এসেছে। এখন এখানে অধীত বিষয়গুলি পুনরনুশীলনের জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বিবিধ প্রশ্নমালা বা টেস্ট পেপার ও সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী সন্নিবেশিত করা হলো। অর্থাৎ এই পর্বে আমরা এই বিবিধ অনুশীলনী ও বিষয়মুখী প্রশ্নাবলীর মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণের কিভাবে তার উত্তর করতে হবে এবং প্রশ্নগুলো কেমন ধরনের হতে পারে সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমাদের এই 5টি সেটের মাধ্যমে, অর্থাৎ টেস্ট পেপারের 1 থেকে 5 পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে বা বলা যেতে পারে যে প্রশ্নপত্র রয়েছে, সেই 5টি প্রশ্নপত্রের সমাধান আমরা 5টি পর্বের মাধ্যমে সম্পন্ন করব। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর তার পাশাপাশি প্রত্যেককে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। এই সঙ্গে তোমাদের আরও জানিয়ে রাখি যে এই প্রশ্নগুলো সমাধান করার সময় যখন আমরা সংক্ষেপে এর সমাধান করেছি, তার পাশাপাশি আমরা সূত্র কি সেই সূত্রগুলিকেও আমরা উল্লেখ করে দিয়েছি, যাতে করে তোমরা আগামী দিনে এই রকম প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারো। তো চলো, আজ আমরা শুরু করছি বিবিধ প্রশ্নমালা 24। নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বিবিধ প্রশ্নমালা বা বিবিধ অনুশীলনীর যে টেস্ট পেপার 2 তার সমাধানে। তো গত পর্বে তোমরা জেনেছো যে কেন এই অধ্যায় বা এই পর্বটি। তার পাশাপাশি তোমাদেরকে আমরা তুলে দিয়েছিলাম সূত্র সম্মিলিত অতি সংক্ষিপ্তভাবে কীভাবে প্রশ্নগুলোর সমাধান প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষাতে তোমরা তুলে ধরবে তার যথোপযুক্ত উত্তর দিয়েছিলাম। আজকের পর্বে আমরা এই টেস্ট পেপার 2-এর প্রশ্নগুলির সমাধান তুলে ধরব। এখানেও আছে 10টি প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নেই যেটা রয়েছে সেটা রয়েছে একটা সরল। 1-এর দাগে রয়েছে সরল করো। কী আছে না, তৃতীয় বন্ধনীর ভিতর রয়েছে 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস দ্বিতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 3 গুণ 2, প্রথম বন্ধনীর ভিতরে 4 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার, প্রথম বন্ধনীর শেষ হয়েছে বিয়োগ 7 গুণ 4, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ। তো এর সমাধান দেখো আমরা কীভাবে করে দিয়েছি। এখানে প্রথমে কাজ হয়েছে আমাদের কার কাজ, এখানে 8 স্কোয়ার 64 করে নিয়েছি, 5 স্কোয়ার মানে 25 করে নিয়েছি, বিয়োগ কী আছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে 3 গুণ 2 ছিল তাই 6 করে নিয়েছি, বন্ধনী প্রথম বন্ধনী বা অনুবন্ধনীর ভিতরে রয়েছে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 16 মাইনাস 9, বিয়োগ আছে 7 4 হলো 28। এখন আমরা এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এই প্রথম বন্ধনীর কাজ আগে করেছি। প্রথম বন্ধনীর কাজ আগে করলে 16 থেকে যদি 9 চলে যায় থাকে কত 7, অর্থাৎ 6-এর সঙ্গে এখানে কোনো চিহ্ন নেই মানে এর বা গুণ চিহ্ন দিতে পারি, তাহলে 6 গুণ 7 লিখেছি। আর এটা 28 আছে, তাহলে 6 গুণ 7 বিয়োগ 28। আর এটা কত 64 থেকে 25 বিয়োগ করে পেয়েছিলাম 49, তাহলে 49 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর ভিতরে 42 মাইনাস 28, তাহলে 49 মাইনাস 14 সমান সমান 35। তাহলে সরল অঙ্কটা সমাধান করে আমরা পাচ্ছি কত না 35। এটা ছিল আমাদের এই দ্বিতীয় অঙ্কটির বা দ্বিতীয় টেস্ট পেপারের দ্বিতীয় এর প্রথম অঙ্ক। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। সেখানে ছিল 1 পূর্ণ 4-এর 7কে আবৃত দশমিকে পরিণত করো।
এটাকে আমরা আবৃত দশমিকে পরিণত করেছি কিভাবে দেখো। এখানে প্রথমে আমরা এই 1/4 সমান এটা পেয়েছি, এই আবৃত দশমিকে পেয়েছি কত না 1.571428। এখানে 5 এবং 7-এর মাথায় আছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক দিয়েছি, এখানে 5-এর মাথায় এবং 8-এর মাথায়, অর্থাৎ এখানে 5, 7, 1, 4, 2, 8 এদের সকলের মাথায়। কিভাবে এটা করলাম না, আমরা এই লবটাকে হর দিয়ে ভাগ দিয়েছি, 4কে 7 দিয়ে ভাগ করেছি। ভাগ করতে গিয়ে দেখা গেল এখানে 1 পূর্ণ ছিল, পূর্ণ রেখে দিয়েছিলাম। 7 দিয়ে ভাগ করতে গিয়ে দেখা গেল 4 শূন্য ছোটো পড়ছে, তাই দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে এসেছি, 40 হয়েছে। 5 দিয়ে চালিয়েছিলাম 35, বিয়োগ করে পেয়েছিলাম 5, 50 হয়েছিল। 7 বার চালিয়ে 49, 1 পেয়েছিলাম, দশমিকের জন্য শূন্য বসিয়ে 10 হয়েছে, তাই 7 1-কে 7, বিয়োগ দিয়ে পেলাম 3, দশমিকের জন্য শূন্য বসিয়ে 30 হয়েছে। 7 4-এ 28, বিয়োগ দিয়ে পেয়েছিলাম 2, শূন্য বসিয়েছিলাম 20 হয়েছিল। 7 2-এ 14, 6 পেয়েছিলাম, দশমিকের জন্য শূন্য বসিয়ে হয়েছিল 60, 7 8-এ 56, বিয়োগ দিয়ে এক্ষেত্রে পেয়েছিলাম কত না 4। এবার 4 মানে পূর্বে যে 4 ছিল সেই 4 কিন্তু আবার ফিরে এলো, অর্থাৎ আবারও যদি এটা চালাতে থাকতাম তাহলে কিন্তু চলতেই থাকতো। এটা হলো একটা সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশটা দশমিকের ভগ্নাংশে মিলবে না, তো সেখানে এটা চলতে থাকবে। তো এই কারণে এটা যদি বারবার কিন্তু আবার 4-এর পর এখানে 4 এসেছে, তাই আবারও কিন্তু শূন্য দিয়ে 5 বসবে, আবার 7 1 4 2 8 এভাবে চলতেই থাকবে। সেই কারণে এই 5 এবং 8-এর মাথায় কী হয়েছে পৌনঃপুনিক বসে গেছে। তো এইভাবে আমরা আমাদের 1-এর বিয়ের দাগের অঙ্কটিরও সমাধান করে দিলাম। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্ন কি আছে না, এখানে বলা রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে বলেছে 2 ভাগশেষ থাকবে। তো দেখো এক্ষেত্রে কি করেছি, এক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটা কি না, ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান হলো কি 3 থেকে 8 পর্যন্ত যে সংখ্যাগুলো তাদের লসাগু, তার সঙ্গে 2 যোগ হবে। যেহেতু বলা ছিল যে 2 ভাগশেষ থাকবে, তাই সেই ভাগশেষ 2কে যোগ করে নেব, তাহলেই ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে প্রথমে 3 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো লসাগু এখানে করেছি, দেখো 3 4 5 6 7 8 এদের লসাগু করে পেয়েছি আমরা 840। এই 840 হয়েছে লসাগু। এখন ক্ষুদ্রতম সংখ্যা কি না, এই 840-এর সঙ্গে আরও 2 যোগ করে নিয়েছি, তাহলে হলো 842। তাহলে এরকম ধরনের সংখ্যার সমাধান করার জন্য তোমাদের কি করতে হচ্ছে না, এক্ষেত্রে তোমাদেরকে প্রথমে সংখ্যাগুলো লসাগু করে নিতে হবে, তারপর যেহেতু ভাগশেষ বলেছিল 2 থাকবে, তাই 2 যোগ করতে হবে। এখানে আমরা 2 যোগ করে নিয়েছি, সংখ্যাটা হয়ে গেল। এটা হলো সূত্রটা, আর তার সাথে সাথে আমরা অঙ্কটাও তোমাদের করে দিলাম। তো এই হলো আমাদের 2-এর দাগের প্রশ্নের, অর্থাৎ টেস্ট পেপার 2-এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এরকমই গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্নগুলো রয়েছে আরও 8টি প্রশ্ন, তারও সমাধান করে দেওয়া হবে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখো। সেই সঙ্গে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো, যাতে করে তোমাদের সম্পর্কে আমরা জানতে পারি এবং আগামী দিনে আরও উৎসাহ বোধ করি। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলির সমাধানে। তো এবার দেখো 3-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে কত না 5,60,786কে 105 দিয়ে ভাগ করো। 105-এর গুণনীয়ক 3, 5 ও 7 দিয়ে যথাক্রমে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এটা আমরা দুটোভাবেই তোমাদের করে দিয়েছি, যদিও এটা রয়েছে আসলে উৎপাদকের সাহায্যে ভাগ নির্ণয়, যা একটু কঠিন। তো দেখো সেই কঠিন পদ্ধতিটাকেও আমরা তোমাদের কিভাবে সমাধান করা যায় তা তোমাদের তুলে ধরেছি। তো প্রথমে আমরা ভাগ অঙ্কটার সমাধান করেছি, ভাগ করে দেখিয়েছি। দেখো এক্ষেত্রে এই 5,60,786কে 105 দিয়ে ভাগ করেছিলাম। ভাগ করে আমরা পেয়েছি দেখো 5,340 ভাগফল পেয়েছি, আর এই 86 পেয়েছি আমাদের ভাগশেষ। এখন 105-এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলো কি কি ছিল না 3, 5 এবং 7। এই 3, 5 এবং 7 দিয়ে আমরা ভাগ দিয়েছি 5,60,786কে। তো দেখো যখন প্রথম ভাগ করলাম তখন কি গেল না, এটাকে ভাগ করতে গিয়ে পেলাম আমরা ভাগফল পেলাম এখানে এই 1,86,928 এবং 2 রইল তার ভাগশেষ। আবার এই ভাগফলটাকে 5 দিয়ে ভাগ করতে গিয়ে ভাগফল পেলাম 37,385, ভাগশেষ রইল 3। এবার 7 দিয়ে ভাগ করতে গিয়ে ভাগফল পেলাম আমরা 5,340। এই যে পেয়েছিলাম আমরা প্রথমেই দেখো যে ভাগফলটা পেয়েছিলাম ভাগ করে 5,340, সেই ভাগফল আমরা পেয়ে গেলাম। এবার আমাদের চাই যেটা সেটা হচ্ছে ভাগশেষ।
তো কীভাবে এই উৎপাদকের সাহায্যে যে আমরা অঙ্কটা করলাম তার ভাগশেষ আমরা কীভাবে নির্ণয় করব। তো সেই জন্য সূত্রটা কি, সূত্রটা হলো প্রথম ভাগশেষ যোগ প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাগশেষ যোগ প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাজক গুণ তৃতীয় ভাগশেষ যোগ, এরকমভাবে চলতে থাকবে। যদি আরও বেশ কিছু অঙ্ক দিয়ে বা বিভাজ্য দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করা হয়ে থাকে, তো এখানে যেহেতু 3টা রয়েছে তো আমরা এই পার্টটুকুই লিখে থেমে গেছি, আরও এটাকে করা যাবে। তো সেই কারণে তাহলে ভাগশেষটা কী হবে এখানে, না এখানে দেখো প্রথম ভাগশেষ কত ছিল, না প্রথম ভাগশেষ ছিল আমাদের 2, তাহলে 2 লিখেছি, যোগ দিলাম। তারপরে প্রথম ভাজক কত, না 3, প্রথম ভাজকের সঙ্গে কত গুণ হবে, দ্বিতীয় ভাগশেষ কত, না 3, তাহলে 3-এর সঙ্গে 3-এর গুণ হয়েছে, যোগ। এবার কি, না এবার হলো প্রথম ভাজকটা কত, প্রথম ভাজক ছিল 3, এবার তার সঙ্গে গুণ হচ্ছে কত, না দ্বিতীয় ভাজকটা কত ছিল, দ্বিতীয় ভাজক ছিল 5, 5-এর সঙ্গে গুণ হবে কত আবার, না দ্বিতীয় যে ভাগশেষ তৃতীয় ভাগশেষটা কত ছিল, তৃতীয় ভাগশেষ ছিল আমাদের 5, তৃতীয় ভাগশেষ 5 ছিল। তাহলে এখানে যেটা গুণ হবে এই তৃতীয় ভাগশেষ ছিল কত, না 5, তো সেটা এখানে আমরা কি করেছি, 3 5 15, 5 15 হবে 75, এটা হবে 5, 3 নয় 5 হবে, এখানে হবে 5, এই 5, তাহলে কত পাচ্ছি, না 2 যোগ 9 যোগ 75, তার সঙ্গে এই তাহলে 2 9 আর 75 যোগ করে পাচ্ছি কত, 86। তাহলে এই যে 86 আমরা আগের যে ভাগ অঙ্কটা করেছিলাম সেখানে একবারই আমরা 86 পেয়ে গিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে এই সূত্রের সাহায্যে কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে হবে ভাগশেষ। তো ভাগশেষের সূত্রটা আবারও বলি, প্রথম ভাগশেষ যোগ প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাগশেষ যোগ প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাজক গুণ তৃতীয় ভাগশেষ, এইভাবেই চলতে থাকবে যতগুলো থাকবে। তো এই হলো আমাদের 3-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো চতুর্থ প্রশ্নে কি রয়েছে, এখানে বলা রয়েছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য গৃহ রচনা করা হলো। মোট 11,000 সৈন্য ছিল। বর্গাকার সাজাতে গিয়ে দেখা গেল 25 জন সৈন্য কম পড়ছে। সামনের সারিতে কতজন সৈন্য ছিল? তাহলে 25 জন সৈন্য কম পড়ছে, মানে আরও 25 জন দিলে পরে সৈন্যগুলো সঠিকভাবে মানে বর্গাকারে সাজানো যাবে, সম্পন্ন হবে। তাহলে আমরা এটার সমাধান কীভাবে করেছি দেখো, এখানে লিখলাম বর্গাকার সৈন্য গৃহ রচনায় মোট সৈন্য তাহলে থাকবে, কতজন সৈন্য থাকবে, 11,000 ছিল, আরও 25 জন কম পড়েছে, সেই 25 জনকে আমরা যোগ করে লিখব কত, না 11,025 জন, এত সৈন্য লাগবে। তাহলে সামনের সারির সৈন্য সংখ্যা কত হবে, 11,025 জনের আমরা বর্গমূল করব। তো দেখো এখানে আমরা বর্গমূলটা করে দিয়েছি, বর্গমূল করে কত পেয়েছি, না 105 জন, তার মানে 105 জন সামনের সারির সৈন্য সংখ্যা হবে। এই গেল আমাদের 4-এর দাগের প্রশ্ন। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন কি রয়েছে। 5-এর দাগের প্রশ্নে বলা আছে প্রতি লিটার 12 টাকা 70 পয়সা দরে 20 লিটার দুধ কিনে প্রতি লিটার কত করে বিক্রি করলে মোট কত, না 26 টাকা লাভ হবে। তাহলে 26 টাকা লাভ হতে হলে আমাদের কত টাকা করে বিক্রি করতে হবে, এটা আমাদের চাই। তো সেই কারণে দেখো এর সমাধান কি করেছি আমরা 5-এর দাগের প্রশ্নে। প্রথমে লিখেছি প্রতি লিটার 12 টাকা 70 পয়সা দরে 20 লিটার দুধের দাম, মানে ক্রয় মূল্যটা কত, 12.70, তাকে 20 দিয়ে গুণ করেছি, পেয়েছি কত, 254.00 টাকা, মানে 254 টাকা, এটা হলো ক্রয় মূল্য। এখন 26 টাকা লাভ হলে বিক্রয় মূল্য কত হবে, মানে 26 টাকা বেশি হবে আরও, অর্থাৎ এই ক্রয় মূল্যের সঙ্গে আরও 26 টাকা যোগ করে নিয়েছি, তার মানে 280 টাকা হলো। 280 টাকাতে তার মানে ওই 20 লিটার দুধকে বিক্রি করতে হবে। তাহলে প্রতি লিটার দুধের বিক্রয় মূল্য কত হবে, না 280 ভাজিত 20 সমান হবে 14 টাকা। তাহলে প্রত্যেক লিটার দুধের দাম হবে তখন 14 টাকা। তো এই হলো আমাদের 2-এর যে টেস্ট পেপার, অর্থাৎ 2 নম্বর টেস্ট পেপারের আমাদের 5টি প্রশ্নের সমাধান আমরা করে দিলাম। বাকি প্রশ্নগুলির সমাধান এবার আমরা তুলে ধরবো, তাই ধৈর্য ধরে বাকি 5টি প্রশ্নেরও সমাধান দেখে নাও। আর পাশাপাশি বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আর কোনো ইউটিউব চ্যানেল নেই যেখানে তোমরা এরকম কেশবচন্দ্র নাগের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান পেতে পারো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের সমাধানে। তো এবার দেখো 6-এর দাগের প্রশ্ন কি রয়েছে, না এখানে বলা রয়েছে কোন মৌলিক সংখ্যা দ্বারা 1287 এবং 1144 বিভাজ্য। তার মানে এদের উৎপাদক বিশ্লেষণ করব, দেখব আমরা কোন সংখ্যা দিয়ে এরা বিভাজ্য হচ্ছে, মানে কোন মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে। তো দেখো 1287 এবং 1144 দেখো কীভাবে করেছি। এখানে 1287কে উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে দেখো এটাকে 3 দিয়ে
চালাতে হয়েছে। কারণ কেন গেল 3 দিয়ে, 2 দিয়ে গেল না, কারণ শেষে 2, 4, 6, 8, 0 কেউ নেই, তাই আমরা 3 দিয়ে চালিয়েছি। কেন চালিয়েছি না, 7, 8, 15, 15 আর 2 হলো 17, 17কে 18, 18কে 3 দিয়ে ভাগ করা যায়, তো সেই কারণে এটা 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে চালিয়ে পেয়েছিলাম 429, আবার একেও 3 দিয়ে গেছে, পেয়েছি 143। সেই 143ও কিন্তু একটি মৌলিক সংখ্যা। তাহলে 1287 সংখ্যাটি মৌলিক সংখ্যা 3 এবং 143 দ্বারা বিভাজ্য, এটা পেয়েছি। এবার এই 1144 সংখ্যাটাকে উৎপাদক বিশ্লেষণ করেছি। 2 দিয়ে চালিয়েছি, যেহেতু শেষে 4 রয়েছে, পেয়েছি 572। আবার 572কে 2 দিয়ে চালিয়েছি, পেয়েছি কত, 286। 286কে আবার 2 দিয়ে চালিয়েছি, পেয়েছি কত, 143। তাহলে 1144 সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো কি, 2 এবং 143 দ্বারা বিভাজ্য। তার মানে 2 এবং 143 দ্বারা বিভাজ্য হবে মৌলিক উৎপাদক 2 এবং 143। তো এই হলো আমাদের 6 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্নে বলছে, প্রতি টাকায় 3 পয়সা আয়কর দিয়ে এক ব্যক্তির 325 টাকা 92 পয়সা থাকে, তার মোট আয় কত? তাহলে আয়কর দেওয়া হচ্ছে কত না, টাকার প্রতি 3 পয়সা, 1 টাকাতে 3 পয়সা তাকে আয়কর দিতে হয়। এক ব্যক্তির দেখা যাচ্ছে আয়কর দেওয়ার পর 325 টাকা 92 পয়সা থাকছে, তাহলে তার মোট কত ছিল আয়টা? তো দেখো কিভাবে সমাধান করেছি। এখানে লিখলাম আমরা, কি লিখেছি না, প্রতি টাকায় অর্থাৎ 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সায় 3 পয়সা আয়কর দিলে থাকবে কত, থাকবে 100 বিয়োগ 3 পয়সা সমান 97 পয়সা। মানে 100 পয়সা যদি তোমার আয় হয়, 3 পয়সা তোমাকে আয়কর দিতে হচ্ছে, আর 97 পয়সা তোমার থাকছে। তাহলে 97 পয়সা থাকলে মোট আয় ছিল কত, 100 পয়সা। 1 পয়সা থাকলে মোট আয় ছিল কত, 100/97 পয়সা। ঠিক একই রকমভাবে 325 টাকা 92 পয়সা মানে 32,592 পয়সা হয়ে যাবে। যত টাকা তত 100 পয়সা, তার মানে এখানে 325 টাকা মানে তত 100 পয়সা, তার সঙ্গে আরও 92 পয়সা সমান সমান হয়েছে 32,592 পয়সা। এত পয়সা থাকলে মোট আয় কত হবে না, তখন 100 গুণ এই 32,592/97, এটা করেছি আমরা, বাই 97 কাটাকুটি করেছি। এখানে দেখো ভাগটা করে দিয়েছি, ভাগটা করে আমরা পেয়েছি কত না, এই 336। তাহলে 336 গুণ 100 সমান 3, এখানে কত হচ্ছে না, 33,600 পয়সা, সমান 2 শূন্য বাদ গেলে টাকা হয়ে যাবে, যত 100 পয়সা তত টাকা, তাহলে এখানে 336 টাকা হবে। তার মানে ওই ব্যক্তির কী ছিল না, ওই ব্যক্তির মোট আয় ছিল 336 টাকা। তো এই গেল দেখো আমাদের 7 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের 8 দাগের যে প্রশ্ন তার সমাধানে। তো দেখো 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে বলা রয়েছে একটি বাড়ি 10,720 টাকায় বিক্রি করাতে 200 টাকা ক্ষতি হলো, কত টাকায় বাড়িটি বিক্রি করলে 275 টাকা লাভ হতো? তাহলে 10,720 টাকাতে বিক্রি করাতে দেখা গেল 200 টাকা ক্ষতি হচ্ছে, আমাকে লাভ করতে হবে 275 টাকা। তো তার আগে আমাকে জানতে হবে তাহলে ক্রয় মূল্যটা কত ছিল, বা বাড়িটি তৈরি করতে কত আমার খরচা হয়েছে। ক্ষতি যখন 200 টাকা হচ্ছে, তাহলে দেখো কীভাবে সমাধান করেছি। এখানে লিখলাম যে বাড়িটি 10,720 টাকাতে বিক্রি করাতে 200 টাকা ক্ষতি হয়। তাহলে বাড়িটির ক্রয় মূল্য ছিল আরও 200 টাকা, তার মানে কম হয়েছে, বিক্রি করা হয়েছে। তাহলে 10,720 সঙ্গে আরও 200 যোগ সমান সমান পেয়েছি আমরা 10,920 টাকা। এটা ছিল ক্রয় মূল্য। এখন ওই 10,920 টাকা যেটা বাড়িটা তৈরি করতে বা ক্রয় করতে খরচ হয়েছিল, সেটাকে যদি আমি বিক্রি করে লাভ করতে চাই 275 টাকা, তাহলে এখন বাড়িটি বিক্রি করে 275 টাকা লাভ করতে চাইলে বাড়িটির বিক্রয় মূল্য কত হবে, ওই ক্রয় মূল্যের সঙ্গে আমরা এই 275 যোগ করে নেব, তাহলে পাচ্ছি কত না 11,195 টাকা। এটা হবে আমাদের উত্তর। তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এরকমই আরও 2টি প্রশ্ন রয়েছে, তাহলেই আমাদের আজকের পর্বটি সারা হয়ে যাবে। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি 2টি প্রশ্নেরও সমাধান দেখে নাও। তার পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের শেষ 2টি প্রশ্নের সমাধানে। দেখো এবার 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নে কি বলা রয়েছে, বলেছে 2টি বালক কোনো নির্দিষ্ট স্থান থেকে দৌড়তে আরম্ভ করে 330 মিটার যাওয়ার পর একজন অন্যজনকে 5 মিটার পিছনে ফেলে যায়। এইভাবে 15 কিলোমিটার 840 মিটার পথ গেলে ওরা পরস্পর কত দূরে থাকবে। তাহলে দুজনেই দৌড়াচ্ছে, একই দিকে দৌড়াচ্ছে,
এবং 330 মিটার মানে যে প্রথমে রয়েছে এগিয়ে রয়েছে সে 330 মিটার যখন গেছে দেখা যাচ্ছে তার থেকে 5 মিটার পিছনে রয়েছে একজন। এইভাবে তারা দৌড়াচ্ছে কিন্তু একই রকমভাবে। তো 15 কিলোমিটার 840 মিটার পথ যখন যাবে তখন তাদের দূরত্বটা কত হয়ে যাবে, অর্থাৎ একে অপরের থেকে দূরত্ব কত হবে। তো দেখো কীভাবে করেছি। তাহলে প্রথমে লিখে নিয়েছি এইভাবে, দুই বালক কোনো নির্দিষ্ট স্থান থেকে দৌড়াতে আরম্ভ করে 300 মিটার যাওয়ার পর একজন অন্যজনকে 5 মিটার পিছনে ফেলে এগিয়ে যায়। এখন 15 মিটার 840 মিটার 15 কিলোমিটার 840 মিটার সমান 15,840 মিটার পথ যেতে এগিয়ে যাবে কত না, এগিয়ে যাবে সমান সমান এই 15,840 ভাজিত 330 গুণ, তার মানে তত গুণ সে এগিয়ে যাবে, মানে প্রথমজন সে ততখানি এগিয়ে যাবে। তাহলে এটা ভাগ করেছি কত গুণ, তার মানে এখানে হচ্ছে এই 48 গুণ, ভাগফল পেয়েছি 48, তার মানে 48 গুণ। এখন তাহলে এগিয়ে যাবে কতটা না, এগিয়ে যাবে সমান, যেহেতু একবারে সে এগিয়ে গেছিলো কত 330 মিটারে 5 মিটার এগিয়ে গেছিলো, তাহলে এখন এই 48 গুণ এগিয়ে যাবে, মানে 48 গুণ 5, তার মানে 240 মিটার। তাহলে প্রত্যেক 330 মিটারে সে 5 মিটার করে এগিয়ে গেছে প্রথম বালক। তো সেইভাবে 48 বারে হচ্ছে তার মানে 240 মিটার এগিয়ে যাবে। তো এই হলো আমাদের 9 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব আমাদের আজকের শেষ যে প্রশ্ন তার সমাধানে। তো দেখো আজকের শেষ যে প্রশ্ন তার সমাধান কি বলা রয়েছে। 10 দাগের প্রশ্ন বলেছে, ঘন্টায় এ 10 কিলোমিটার ও বি 7 কিলোমিটার দৌড়ায়। যদি তারা একই স্থান থেকে বিপরীত দিকে যায় তবে কতক্ষণে ওদের মধ্যে 102 কিলোমিটার দূরত্ব হবে। তাহলে একে অপরের থেকে এর মধ্যে দূরত্ব কত হবে, 102 কিলোমিটার। তো সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে। তো দেখো কি করেছি, এক্ষেত্রে লিখেছি এ 1 ঘন্টায় যাবে 10 কিমি আর বি যাবে 1 ঘন্টায় কত না 7 কিমি। তাহলে তারা একই স্থান থেকে বিপরীত দিকে গেলে 1 ঘন্টার পর তাদের মধ্যে দূরত্ব হবে কত, 10 যোগ 7 মানে 17 কিমি। এই দেখো ছবি এটা তৈরি করেছি। এখানে হচ্ছে কি না, এটা হলো আমাদের একই স্থান থেকে দুজন দুদিকে যাচ্ছে, আমরা দুটো দিক দেখিয়েছি, একটা বাঁ দিক একটা ডান দিক, দুজন দুদিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে 1 ঘন্টা পর দেখা যাবে কি একে অপরের থেকে 17 কিমি দূরে হয়ে যাচ্ছে। এখন এই দূরত্বটা এরা এখানে পৌঁছেছে একজন বালক আর একজন এখানে পৌঁছেছে, তার মানে এই 102 কিমি দূরত্ব যেতে তাদের কত সময় লাগবে, অর্থাৎ দুজনের মিলে কত সময় লাগবে। তার মানে 17 কিমি দূরত্ব হয় 1 ঘন্টা পর, মানে দূরত্বটা হবে তাদের মধ্যে দূরত্ব 17 কিমি হয়ে যাচ্ছে 1 ঘন্টা পর। এবারে 1 কিমি দূরত্ব হবে 1/17 ঘন্টা পর, তাহলে 102 কিমি দূরত্ব হবে কতক্ষণ পর না, সেটা হবে 6 ঘন্টা পর। তাহলে 6 ঘন্টা পর এ ও বি এর মধ্যে দূরত্ব 102 কিমি হবে, মানে ওই 102 কিমি দূরত্ব হতে সময় লাগবে কত, 6 ঘন্টা। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট পেপার 2-এর প্রশ্নপত্রের সমাধান, অর্থাৎ বিবিধ অনুশীলনের 24 কেসি নাগের মহাশয়ের ষষ্ঠ শ্রেণীর যে গণিত নতুন সংস্করণের বইটি রয়েছে আমাদের হাতে, তার 128 পাতার টেস্ট পেপার 2-এর সমাধান আমরা তোমাদের করে দিলাম। আগামী পর্বে তোমরা ঠিক একই রকমভাবে এই চ্যানেলেই দেখতে পাবে 129 পৃষ্ঠার টেস্ট পেপার 3-এর যে প্রশ্নগুলো তোমরা এখন আমার সামনে দেখতে পাচ্ছ তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান। তো আগামী দিনেও এই ভিডিওগুলো দেখবে সম্পূর্ণরূপে, এবং সেই সঙ্গে তোমরা আগামী দিনে এই প্রশ্নগুলোর সমাধান ঘরে করে রাখবে, এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে তোমাদের মতামত এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব রাখবে। এই বিশ্বাসের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।